নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি 8টায় সেরা, প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। 21শে জুলাই শহীদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার করোনা বাদ সেরেছে, তাই এবারের 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সেটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে, এবং সেখান থেকে তৃণমূল সুপ্রিমো 21-এর আগের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ 21শে জুলাই বার্তা দিলেন যে 21-এর বিধানসভা নির্বাচন জয়ের পর ঐতিহাসিক 21শে হবে। প্রত্যয়ী মমতার এমনটাই ডাক। স্বাভাবিকভাবেই প্রত্যাশা মতোই বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন 3 রাজনৈতিক দলের 3 প্রতিনিধি। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে তরুণ জ্যোতি তিওয়ারি এবং সিপিআইএম এর পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুরুতে আপনাদের দেখাবো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যয়ের সঙ্গে আজকে বললেন যে 21-এর বিধানসভা নির্বাচনের পর 21শে ঐতিহাসিক সভা হবে। তাই বছরে একটা সমাবেশ 21শে জুলাই ধর্মতলায় বিরাট আকারে আমরা প্রতি বছর করে আসছি। আগামী বছর হয়তো সবচেয়ে বড় সভা হবে ঐতিহাসিকভাবে, কারণ 21শে মের ঐতিহাসিক রেজাল্টের পর যে ঐতিহাসিক সভা আমরা করব আগামী 21শে মে, এই রোগকে দূরে ঠেলে দিয়ে, চক্রান্তকে দূরে ঠেলে দিয়ে, তার জন্য আগামী 21শে মের সভা আজকে এখান থেকে ঘোষণা করছি, যেটা সর্ববৃহৎ সভা হবে আগামী দিন বাংলার বুকে, এবং তার প্রস্তুতি এখন থেকেই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সর্ববৃহৎ সভা হবে। আর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার পাল্টা শুনুন। 21 জুলাই ওনার দুঃখ, এবারে যাদের ডিম ভাত খাওয়াতে পারলেন না আগামী বছর আশ্বাসন দিচ্ছেন, কিন্তু আমি বলে দিচ্ছি উনি আগামী বছর মুখ্যমন্ত্রী হিসাবে এই ভাষণ দিতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এই মিটিং করতে হবে। অনুমতি আমরাই দেবো, আটকাবো না, কোর্টে যেতে হবে না। আমি বলে দিচ্ছি সেই 21 জুলাই 21 জন লোক ওনার ভাষণ শোনার জন্য পাবেন না, ওনাকে স্ট্রিট কর্নার করতে হবে। দেবাংশুর কাছে শুরুতেই যাব। দেবাংশু, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সভার ডাক দিয়ে রাখলেন এখন থেকে, তখন দিলীপ ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে যিনি সভা করতে পারবেন না, পারমিশন দিতে হবে দিলীপ বাবুদের, এবং পারমিশন দিয়ে দেবেন তাদের। এখানে ওটা খোঁচা আছে যে কোর্টে যেতে হবে না, 21শে জুলাইয়ের সভা করার জন্য পারমিশন তাঁরা দিয়ে দেবেন। প্রথমে একটা কথা বলি, দিলীপবাবু খুব সুন্দর একটা কথা বললেন যে তৃণমূল কংগ্রেসকে পথসভা করতে হবে। আসলে তৃণমূল কংগ্রেস তো পথে লড়াই করে উঠে আসা দল, অনেক ছোট ছোট পথসভা করেই তারপরে একটা 21শে জুলাই সমাবেশ আমরা করে থাকি। তো যাই হোক, তিনি সেটা বললেন। তার তো খেয়ালি পোলাও রান্না করার যখন তার স্বভাবই হয়েছে, তখন বেশি করে কেন ঘি দেবেন না বলুন না? ঘি দিতেই পারেন। এখন দিলীপবাবু তো নিজে বিধায়ক ছিলেন খড়গপুর বিধানসভা কেন্দ্রের। এত ভালো তিনি কাজ করেছেন যে লোকসভায় 48,000 ভোটে এগিয়েছিলেন, বিধানসভার উপনির্বাচনে 20,000 ভোটে মানুষ তৃণমূলে তাকে জিতিয়ে দিয়েছে। কালিয়াগঞ্জে 58,000 ভোটে বিজেপি এগিয়েছিল, তৃণমূল 2,500 ভোটে জিতেছে। এই তো কমাস আগের নির্বাচন। শুনুন, বাংলার মানুষকে তো অত বোকা ভাবার কোনো কারণ নেই। এই কেন্দ্রীয় সরকার, বাংলার মানুষ খুব স্পষ্টভাবে দেখেছে, বাংলার মানুষ 40% ভোট দিয়েছে, 18টা লোকসভা আসন দিয়েছে। তার পরিবর্তে বাংলায় 2টো আধা মন্ত্রী ছিল, 2টো আধা মন্ত্রী তারা রেখে দিয়েছেন। বাংলাকে এর বাইরে কিছু দিতে পারেননি। আমফানের ক্ষতিপূরণ 1,000 কোটি টাকা দিয়েছেন, তারপরে আর ফিরেও তাকাননি। এছাড়া করোনা আক্রান্ত কেন্দ্রীয় টিম পাঠিয়ে বাংলায় করোনা ছড়িয়েছেন। বাংলাদেশের বর্ডার খুলে দিয়ে উত্তরবঙ্গে করোনা বাড়িয়েছেন। চীন থেকে আনা পচা টেস্ট কিট আনিয়ে বাংলার টেস্টিং স্লো করতে চেয়েছেন। একের পর এক কাণ্ড। পরিযায়ী শ্রমিকদের নিয়ে আপনারা তো দেখেছেন, রেলের ভাড়া দেবে বলে বিজেপি নেতারা প্রচার করেছে, ওদিকে সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল বলেছে না, তো রেলের ভাড়া দেওয়ার আমরা কিছু বলিনি। এই দ্বিচারিতা, মিথ্যাচারিতা তো বাংলার মানুষ স্পষ্ট করে দেখছে। আমি আসবো তোমার কাছে দেবাংশু, এখানে আমি তরুণের কাছে যাব। তরুণ, সামনের 21শে ঐতিহাসিক সভা হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে বাইরের লোক এসে রাজ্য চালাবে, এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন অনেক কিছুই বলে। 21শে জুলাই একটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস, এটা অদ্ভুত দিন। এই অনুষ্ঠান, এই 21শে জুলাই যুব কংগ্রেসে 13 জন মারা গেছিল, তার জন্য আজকে সভা করেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল, এবং সে পুরো সভা জুড়ে তার গালাগালি থাকে একটা পার্টির উদ্দেশ্যে। এটা অদ্ভুত একদিন। 21শে জুলাই উনি শহীদ দিবস পালন করেন। উনি কি সেই শহীদ পরিবারদের কথা বলেছেন যাদের নিয়ে একটা কমিশন করেছিলেন, কিন্তু সেই কমিশনের রেজাল্ট আসেনি? সে 21শে জুলাইয়ে যে কাণ্ডারি ছিল মনীশ গুপ্তা, একসময় ওনার মন্ত্রী ছিলেন, আজকে উনি রাজ্যসভায় পাঠিয়েছেন। 21শে জুলাইয়ের মঞ্চে থেকেও কি উনি বলেছেন যে তাদের কথা, যে এসএসসি স্টুডেন্টরা এতকাল চাকরি পায়নি, বা এসএসসি স্টুডেন্টরা আত্মহত্যা করেছে? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বলেছেন যাদেরকে চাকরির প্রতিশ্রুতি দেবেন বলেছেন, তাদেরকে চাকরি দিতে পারেননি? 21শে জুলাইতে মঞ্চ থেকে কি উনি বলেছেন যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করে দেওয়ার জায়গায় পলিটিক্যাল ভায়োলেন্সে পশ্চিমবঙ্গকে 1 নম্বরে নিয়ে গেছেন?
পরের বছর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি একটা বড় সভা করবেন। উনি যখন খেয়ালে অনেক কিছুই করতে পারেন, পরের বছর উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, না, কিন্তু উনি একটা তরুণ পথসভাই করতে আজকের এই পারবেন। সভাতে কাশ্মীর থেকে শুরু করে চীন, এনআরসি থেকে শুরু করে এনপিআর, দাঙ্গা থেকে শুরু করে দুর্নীতি, এনকাউন্টার, সমস্ত প্রসঙ্গ টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিমুখ তীব্রভাবে আপনাদের দিকে। এক্স্যাক্টলি, উনি সব কথা টেনে এনেছেন, কিন্তু আজকে সবার যে উদ্দেশ্য, যে সভাটার জন্য আজকে করতে মানে সেই 13 জন শহীদ, যুব কংগ্রেসের শহীদ, তাদের সম্বন্ধে কথা বলেনি, তাদের নিয়ে কমিশনটার কি হয়েছে তার সম্বন্ধে কিছু বলেনি, তাদের ন্যায় দেওয়া গেল কি দেওয়া গেল সেটা নিয়ে দেবাংশু বলা রেসপন্ড হয়নি। করতে চাইছে। দেবাংশু, দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, আমাদের দাদার খুব চিন্তা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না বলবেন। 21শে জুলাই সমাবেশ, তার ইতিহাস বাংলার মানুষ জানেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর যতদিন ধরে আজকে করছেন, তিনি তার রাজনৈতিক অভিমুখ কর্মীদের কাছে স্পষ্ট করে দেন এই দিন। আগামী দিনে আমাদের বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, কারণ বাম, বিজেপি, কংগ্রেস তিনটে পার্টি এক হয়ে গেছে বাংলাতে। বিজেপি হয়তো তাদের 3 জনের নেতা হয়েছে, তো বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আর শহীদদের নিয়ে কথা, আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যে কি করেছেন সে কথা বলেছেন। এই কবছরে 2018 থেকে আজ পর্যন্ত পলিটিক্যাল ভায়োলেন্সে কতজন মারা গেছে? শহীদদের নিয়ে যদি আজকে কথা হয়, তাহলে সব শহীদদের নিয়ে কথা হওয়া উচিত। পশ্চিমবঙ্গকে আজকে পলিটিক্যাল ভায়োলেন্সে ভারতবর্ষে 1 নম্বর জায়গায় নিয়ে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইখানে এগিয়ে বাংলা, এই মানে পলিটিক্যাল ভায়োলেন্সে এগিয়ে বাংলা। আজকে দেবাংশু এতগুলো কথা বলছে, প্র্যাকটিক্যাল পলিটিক্যাল ভায়োলেন্সে পশ্চিমবঙ্গে 1 নম্বর, সেটাও ডিনাই করতে পারবে? আমি আসবার এখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি তার সরকার ক্ষমতায় ফেরে তাহলে ফ্রি রেশন চালু করবেন, স্বাস্থ্য ফ্রি, শিক্ষা ফ্রি, আজকে এক গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের শোনাবো। কোথায় এমন রাজ্য পাবেন যেখানে প্রায় লকডাউন অ্যানাউন্স করবার আগেই রেশন বিলি ফ্রিতে রেশন দেওয়া হবে বলা হয়েছিল। স্বাস্থ্য খাদ্য সাথী 6 কোটি, রাজ্য আরও টাকা দিল, দিয়ে করলো 8 কোটি। এবং তারপরে যখন লকডাউন হলো, অনেক মানুষ আছেন যাদের কার্ড নেই, যারা বাইরে থেকে এসছেন, তাদের জন্য ডিউ স্লিপ দিয়ে বা তাদের জন্য এক্সট্রা স্লিপ দিয়ে, কুপন দিয়ে 10 কোটি মানুষকে আজকে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে। এবং আমি বলেছি খাদ্য সাথীতে যারা আছে 8 কোটি মানুষ, তাদের রেশন একদম 21শে জুন পর্যন্ত কন্টিনিউ করবে। এটাও হতে পারে আমাদের সরকার থাকলে, শুধু জুন নয়, 21শে জুন নয়। আমি আজকে আপনাদের বলে যাই, সারা জীবন ফ্রিতে রেশন পাবেন, ফ্রিতে স্বাস্থ্য পাবেন, ফ্রিতে পড়াশোনার সুযোগ পাবেন, ফ্রিতে নিজের মর্যাদা পাবেন, আত্মসম্মান নিয়ে বাংলা বাঁচবে। ইনকাম করব আমি অন্য জায়গা থেকে, কিন্তু বাটোয়ারা করে দেবো আমি গরিবের স্বার্থে, মানুষের স্বার্থে। চয়ন ভট্টাচার্যের কাছে চলে যাব। চয়ন বাবু, ফ্রি রেশন, স্বাস্থ্য, শিক্ষা বিনামূল্যে, এমন রাজ্য কোথায় পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন? শুনতে ভালো লাগছিল, তা এতদিন চালু করেননি কেন? প্রাথমিক কথা তো সেটাই। আমাদের অভিজ্ঞতা যেটা বলছে সেটা হচ্ছে নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে এই রকমভাবে মিথ্যা প্রতিশ্রুতি, এতটা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন কারণ ভেতরে ভেতরে হতাশ হয়ে পড়ছেন। না দিতে হলে প্রতিশ্রুতি দিতে অসুবিধে কোথায়? উনি দিতে চাইলে এর মধ্যেই দিতে পারতেন। বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে রেশন, কিভাবে কোথা থেকে দিতে পারবেন? দিলে তো এর মধ্যেই দেওয়া উচিত ছিল। রেশন ফ্রিতে দেওয়ার কথা উনি বলেছেন সবার জন্য, আমরা দাবি করেছিলাম সবার জন্য ফ্রিতে রেশন, সবাই ফ্রিতে রেশন পায়নি। বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সার্ভে করে দেখুন, যে 8 কোটির গল্প বলছে, সে 8 কোটির মধ্যে ঠিক মমতা কত শতাংশ বন্দ্যোপাধ্যায় মানুষ বলেছেন রেশন যে এই পেয়েছেন? রেশন থেকে শুরু করে আমপান, এই সমস্ত বিরোধীদের অপপ্রচার, এই আমপান দুর্নীতি, রেশন দুর্নীতি, এগুলো বিরোধীদের অপপ্রচার। চয়ন বাবু, সার্ভে করে দেখুন যে কোথায় কজন লোক ঠিকঠাক রেশন পেয়েছে। কারণ বিনামূল্য স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙেই ফেলেছেন আপনারা। কোথা থেকে কীভাবে বিনামূল্যে স্বাস্থ্য দেবেন? সরকারি হাসপাতালে বেড নেই। এই ভয়ঙ্কর কোভিড-19 মোকাবিলা করা যাচ্ছে না, সে কারণে আপনি এখন দাঁড়িয়ে আজে বাজে কথা বলছেন, এখন দাঁড়িয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। বাংলার মানুষ আপনার মিথ্যা ধরে ফেলেছে। বাংলার মানুষ 21শে আপনাকে ফেরাবে না। দেবাংশু,
না না, আমার বক্তব্য হচ্ছে চয়নবাবুর মুখে স্বাস্থ্য নিয়ে বক্তব্য শুনতে খুব ভালো লাগছিল। আমি যখন জন্মেছিলাম না, আমি সরকারি হাসপাতালে জন্মেছিলাম, আমার হল মানে যে হেলথ ড্রিঙ্কের কৌটোটা ওটা কুকুর নিয়ে চলে গেছিল বেডের পাশ থেকে। সিপিএম এর সময় এটা ছিল স্বাস্থ্য পরিস্থিতি, তাই তারা সেটা বলবেন না। আজকে বাংলায় স্বাস্থ্য ফ্রিতে মানুষ ট্রিটমেন্ট পাচ্ছেন, আজকে ডায়ালাইসিস থেকে শুরু করে সমস্ত চিকিৎসা বিনামূল্যে হচ্ছে। আর সিপিএম এর সময়কার অবস্থার সাথে মানুষ এখন ভালো মতো কম্পেয়ার করতে পারছেন। চয়নবাবু। আর চয়নবাবু বললেন সব জায়গায় কেন দিচ্ছেন, আমি বলছি ত্রিপুরাতে আপনারা দেননি কেন? বাংলার মানুষ তো 2 টাকা কিলো চাল পাচ্ছে, আজকে 8 কোটি মানুষ চাল পাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী 1 বছর মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে চাল দেবেন। আপনারা সমর্থন করছেন না। ভাঙা অ্যাম্বুলেন্স থেকে পড়ে আজকে খবর কাগজে হেডিং হচ্ছে সেটা দেবাংশু এভাবে সত্যায়ন করা যায় না। তুমি মিথ্যা তথ্য দিচ্ছ, মিথ্যা কথা বলছেন তোমার নেত্রী, তুমিও মিথ্যা তথ্য দিচ্ছ। এভাবে হতে পারে না। বাংলার মানুষের প্রতারণা ধরে ফেলেছে তোমাদের। বাংলার মানুষ প্রতারণা ধরে ফেলেছে, রেশন প্রতারণা, স্বাস্থ্য প্রতারণা সবটাই ধরে ফেলেছে। নির্দিষ্টভাবে বলে রাখা দরকার স্বাস্থ্য ব্যবস্থা কঙ্কালসার চেহারা বেরিয়ে গেল কোভিড-19 মোকাবিলার দেবাংশুর ক্ষেত্রে। কাছেও আসবো, আমি তরুণ জ্যোতির কাছেও যাবো। একটা ছোট্ট বিরতি তার আগে নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন আটটায় সেরা। ফিরে এলাম বিরতির পর। আমরা আপনাদের শোনাবো সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, তিনি কি বলেছেন। করোনাকালে সরকার যখন ব্যর্থ, চিকিৎসায় যখন প্রতিদিন মানুষের অসহায় অবস্থা ফুটে উঠছে, আর উনি নিজে হাত তুলেছেন, তখন আজকে এই ভার্চুয়াল র্যালি করে কোটি কোটি টাকা খরচা করে তিনি আরেকবার মিথ্যে বললেন যে চিকিৎসা কোনো সংকট নেই, হাসপাতালে বেডের কোনো অভাব নেই। 21-এর নির্বাচনে আর কি নতুন করে তিনি সব সাজাবেন। তিনি নাকি কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলেছিলেন, করোনার জন্য হলো না। 10 বছর সুযোগ পেয়েছিলেন। খাচারি মুখ্যমন্ত্রী এ রাজ্যে কেন, কোনো রাজ্যেই মানুষ দেখেনি। আমি দেবাংশুর কাছে ঠিক এই পয়েন্টটা নিয়ে যাব। দেবাংশু, বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে ফ্রি রেশনের কথা তো বলা হলো, কিন্তু ইয়াং জেনারেশন তাদের জন্য কর্মসংস্থানের কোনো নির্দিষ্ট দিশা আজকের ভার্চুয়াল মঞ্চ থেকে পাওয়া গেল? কারখানা সম্পর্কে, শিল্প সম্পর্কে কোনো দিশা পাওয়া গেল? দেখুন, প্রথমত একটা কথা বলি, কেন্দ্রের শ্রম মন্ত্রকের রিপোর্টই কিন্তু বলছে বাংলায় 40% বেকারত্ব কমেছে, যেখানে গোটা দেশে 45 বছরের শ্রেষ্ঠ বেকারত্ব। ওই জায়গায় দাঁড়িয়ে বাংলা কিন্তু উল্টো স্রোতে চলেছে, এটা কেন্দ্রের রিপোর্ট। তাহলে মানতে হবে আইদার এখানকার বিজেপি নেতারা মিথ্যাবাদী, নাহলে কেন্দ্রের সরকার মিথ্যাবাদী, দুটো তো চলতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি থেকে শুরু করে, বিজেপির কথা আমি স্পেশালি যদি বলি, যারা এই ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলছে, আমি জানতে চাই তাদেরই কেন্দ্রীয় সরকার এই ছাত্রছাত্রীদের যেন করোনা পরিস্থিতিতে পরীক্ষা দিতে হয়, সেটা নিয়ে ছাত্রছাত্রীদের মাথায় প্রায় বন্দুক ঠেকিয়ে বলছেন তোমাদের পরীক্ষা দিতে হবে, কলেজের পরীক্ষা দিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ছাত্রছাত্রীদের এই মুহূর্তে পরীক্ষা নেবেন না। আরে তারা তো চাকরি করবে তখনই যখন তারা জীবিত থাকবে। না, দেবাংশু ভাই অনেক কথা বলছে। মৌপিয়াদি, একটা সিম্পল জিনিস দেখুন, আজকে তৃণমূল নেত্রী বলেছেন যে উনি ফ্রি রেশন দেবেন, উনি হেলথ ব্যবস্থা করবেন, উনি এডুকেশন করবেন। এতকাল উনি কোথায় ছিলেন? প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড জিনিস হচ্ছে আজকে দেখুন রেশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার 5 কেজি চাল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শান্তিতে ওনাকে কিছু করতে দেওয়া হচ্ছে না, এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে, ক্রমাগত ডিস্টার্ব করা হচ্ছে। শুনুন, বলেছে কেন্দ্র সরকার, তিনি বলছেন যে আমিও তো মানুষ। মৌপিয়াদি, উনি আবেগপ্রবণ না, উনি হচ্ছে ভার্চুয়াল সভা থেকে উনি ভার্চুয়াল জ্ঞানের কথা বলেছেন কিছু। উনি হেলথ নিয়ে যখন কথা বলছেন, তখন সাগর দত্ত মেডিকেল কলেজ বলছে যে আমাদের বেড আছে 80টা, কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে 500টা। 420 যে সংখ্যা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট 420 সংখ্যা, সেই সংখ্যার বেডটা আছে ভার্চুয়ালি। সেকেন্ড, রেশন নিয়ে আজকে উনি বলছেন, রেশন নিয়ে যে 7 কেজি চাল ওনারা দেবেন বলেছেন, 5 কেজি চাল কেন্দ্রের, সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না, আর তার মধ্যে চাল চুরি দেখা যাচ্ছে। উনি হেলথের কথা বলছেন, হেলথের অবস্থা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। এডুকেশন নিয়ে কথা বলছেন, ছাত্র কন্যাশ্রী 25,000 টাকা দেন, কিন্তু ছাত্র ভর্তির জন্য 50,000 টাকা ঘুষ খান ওনার দলের নেতারা। প্রত্যেকটা দলের টপ টু বটন প্রত্যেক কয়েকজন করাপ্টেড। আপনি লাস্ট কবে দেখেছেন কোন নেতাকে কান ধরে উঠবস করতে হয় পশ্চিমবঙ্গের বুকে? এখানে দাঁড়িয়ে কোন জায়গা করাপশন বাকি রাখেনি? আজকে এত বড় বড় কথা বলছেন কোন দিক দিয়ে? প্রশ্নের উত্তর হচ্ছে চাল ডাল নিয়ে উনি যে কথাটা বললেন, রাজ্য সরকার চাল দিচ্ছে বর্ধমানের এ গ্রেড কোয়ালিটির, আর কেন্দ্রীয় সরকার যে পচা চাল সেই চাল চুরি হচ্ছে না দেবাংশু? কেন্দ্রের চালটা চুরি হচ্ছে কেন? কেন্দ্রের চালের কোয়ালিটি যদি খারাপ হয়, কেন্দ্রের চাল চুরি করার কারণ কি একটু বলে দাও। এফসিআই এর চালটা চুরি কেন হচ্ছে যদি কোয়ালিটি খারাপ হয়? এই কেন্দ্রীয় সরকার বা বিজেপি দল এই যে ধরুন স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কথা বলছে, স্বাস্থ্যে তো বাংলার সরকার দেখিয়ে দিয়েছে কাজ করে। কোথায় দেখিয়েছে? বেডের হিসাব বলছে, বেডের হিসাব মিলছে না।
মানুষরা বাচ্চা ছেলেরা ভর্তি হতে পারছে না উচ্চ মাধ্যমিকে। শুভজিৎ 17 বছর বয়স দেবাংশু ভর্তি না হতে পেরে মারা গেছে, ভর্তি না হতে মারা গেছে। একজন মারা যাচ্ছে, তার 10-15 দিন পর রিপোর্ট আসছে। আমি একটু যাব চয়নবাবুর কাছে। চয়নবাবু, শহীদ দিবস যখন থেকে সূচনা হয়েছিল, যখন থেকে শহীদ দিবস স্মরণ হয়েছে, তখন থেকে আমরা দেখেছি যে তার অভিমুখটা কিন্তু বামেদের বিরুদ্ধে। কারণ সেই সময় যে গুলি চালনার ঘটনা ঘটেছিল, সেই সময় জ্যোতি বসু সরকার খুব স্বাভাবিকভাবেই নিশানায় থাকতো সিপিআইএম। যদি আমরা এখন দেখি, ঠিকই আজকে সিপিআইএম এর সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, বলেছেন যে সিপিআইএম এর সেই সমস্ত অত্যাচারের দিন সেগুলো কেউ ভোলেনি। কিন্তু যদি দেখা যায় যে বিজেপির বিরুদ্ধে অনেক বেশি শব্দ ব্যয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা মাঠে ময়দানে নেমে লড়াই আন্দোলন করছেন, কিন্তু আপনারাও কি বুঝতে পারছেন যে এখনো প্রধান বিরোধী দলের যে জায়গাটা সেটা আপনারা কি হারাচ্ছেন তাহলে ধরে নিতে হবে? বিরোধী শক্তি প্রশ্নই নেই, সেটা আমরা সরকারেরই দরকারে আছি। হ্যাঁ, সরকারেরই দরকারে আছি আমরা। 1, 2 যেটা সেটা নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে প্রধান বিরোধী দল ভাবছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেবে তো মানুষে বেছে নেবে তাদের বিকল্প সরকার, এবং সেখানে বামপন্থীদের বিকল্প কেউ নেই, থাকবার কথাও নয়। আমরা এই আমফানের সময় তো ছেড়েই দিন, তার আগে থেকে লকডাউনের সময় থেকে আমাদের ছাত্র যুবরা, আমাদের পার্টি নেতারা সবাই রয়েছেন মাঠে ময়দানে মানুষের সঙ্গে, মানুষের কাছে। আচ্ছা, এখানে মপিয়াদি আজকে তো শহীদ দিবস, শহীদ দিবসে 13 জন যুব কংগ্রেসের কার্যকর্তা মারা গেছিল বাম সরকারের হাতে। আজকে চয়নদা তো জোট আছে, চয়নদা কি দুটো ফুল দিতে যুব কংগ্রেসের অফিসে গিয়েছিল? আজকে দুটো ফুল দেওয়ার জন্য কি গিয়েছিল যুব কংগ্রেসের অফিসে? আজকে ওনারা হোলিয়ার দান দাও ওটা অ্যাটিটিউড নিচ্ছে, বাট পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা। আজকে তৃণমূল কংগ্রেস দায়ী, তার থেকে বেশি দায়ী ওনারা। এতদিন পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে মেরেছে, প্রত্যেকটা জায়গা বন্ধ করেছেন, ওনাদের যোগ্য উত্তরসূরি হিসাবে তৃণমূল চলেছে। আজকে শহীদ দিবসকে প্রহসন দিবস নামিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আজকে চয়নদা এতগুলো কথা বলছে, ওনাদের দায়িত্বগুলো এড়িয়ে যেতে পারে। ওই গুলি চালানোর ঘটনা হতে পারে। 21শে জুলাই কমিশনের রিপোর্ট বের করুন, চয়নবাবুরা বলছেন। খুব সংক্ষেপে দেবাংশু। আর দুটো লাইন জাস্ট বলবো। প্রথম কথা হচ্ছে, একটা জমি সংক্রান্ত বিবাদের ফয়সালা হতো 13-14 বছর সময় লাগে। সেখানে এটা একটা এত বড় কাণ্ড, সবে 9 বছর হয়েছে সরকার এসেছেন, অপেক্ষা করুন। আর তরুণ জ্যোতিদার কথা, সেই সরকারের স্বরাষ্ট্র সচিব মন্ত্রী ছিলেন আগে, এখন সাংসদ। না, সেটা তো হতেই পারে। আমি তো বলবো যে প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন কেউ যদি তার ভুলের অনুশোচনা থেকে আসতে চান তাহলে আসতে পারেন। আর দিলীপ বাবুও তো বলেন সবসময় না যে আমরা কাউকে তো ক্লিন চিট দিচ্ছি না, তিনি এসছেন আমাদের দলে, মানে ক্লিন চিট নয়। যে করাপশনের কথা বললেন না আমাদের তরুণ জ্যোতিদা, আজকে আমাদের দলে যাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ করতো তাদের প্রত্যেককে মাথায় তুলে নিয়ে আসা হচ্ছে। ধন্যবাদ দেবাংশু, ধন্যবাদ তরুণ, তোমাকেও। আপাতত এখানেই শেষ করছি প্রথম পর্যায়ে। আর দ্বিতীয় পর্যায়ে অত্যন্ত ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের দেব। আমরা জানি যে কোভিড নিয়ে আমরা এই মুহূর্তে রীতিমতো দিশেহারা পরিস্থিতি। তারই মধ্যে আপনারা জানেন যে দিল্লির যে পরিসংখ্যান সেটা কিছুটা হলেও আশা জাগাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে দিল্লির যে সেরো সার্ভে, অর্থাৎ যে র্যান্ডম অ্যান্টিবডি টেস্ট, সেটা কি দিশা দিচ্ছে, হার্ড ইমিউনিটির পথে আমরা কতটা এগোচ্ছি, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন 8টায় সেরা। ফিরিলাম বিরতির পর। যেমনটা বলছিলাম যে র্যান্ডম অ্যান্টিবডি টেস্ট বা যেটাকে সেরো সার্ভে বলা হয়, আপনারা দেখেছেন যে কলকাতাতেও এই সেরো সার্ভে হয়েছে এবং তাই নিয়ে আমরা আলোচনাও করেছি এই সময়েই। দিল্লিতে সর্বশেষ যে সেরো সার্ভে, যেটা দিল্লির 11টা জেলাতেই বেশ ভালো সংখ্যক নমুনার ওপর করা হয়েছে, তার অত্যন্ত ইন্টারেস্টিং তথ্য উঠে এসেছে, সেটা দেখাবো আপনাদের শুরুতেই। দিল্লিতে র্যান্ডম অ্যান্টিবডি টেস্ট 11টি জেলায় 21,387 জনের দেহে এই সেরো সার্ভে হয়। 27 জুন থেকে 10 জুলাইয়ের মধ্যে সার্ভে, অর্থাৎ একদম সাম্প্রতিক। 23.48% মানুষের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি। আইজিজির উপস্থিতির অর্থ ওই ব্যক্তি ইতিমধ্যেই কোভিডে সংক্রমিত হয়েছেন, অর্থাৎ তিনি এক্সপোজড হয়েছেন কোভিডে। দিল্লিতে 1/4 শরীরেই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে। আমরা কি তাহলে হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছি?
এ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট চিকিৎসক, ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জি। আমি প্রথমে ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জির কাছে চলে যাব। ডক্টর চ্যাটার্জি, একদম সাম্প্রতিকতম এই সেরো সার্ভে তার যে ইনফরমেশন উঠে আসছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং আমরা যদি দেখি যে দিল্লির কোভিড গ্রাফ নিম্নমুখী হচ্ছে। আমরা গতকালই যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে প্রায় 2 মাস পর প্রথম 1000-এর নিচে সংক্রমণ হলো। না, এই যে নিম্নমুখী কোভিড গ্রাফ, এটার সাথে আজকে যেটা আমরা আলোচনা করছি সেটার বোধহয় কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। যেটা এখানে ভাবতে হবে, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কলকাতাতে আমরা যেটা দেখেছিলাম মাত্র 400 জন পেশেন্টের উপর করা হয়েছিল, তাতে দেখা গেছিল 14% মানুষের শরীরে আইজিজি তৈরি হয়েছে যারা কিন্তু কোনো সিমটম নিয়ে চলছে না এবং তারা র্যান্ডামাইজড। তো সেই কারণে এটা বলা যায় যে অ্যাসিমটোমেটিক 14% কলকাতায় তখন ছিল, যেটা আরো অনেক বেশি বড় স্যাম্পল নিয়ে আমরা দিল্লিতে করে দেখাচ্ছি যে প্রায় 25% মানে 1/4 মানুষ কিন্তু অ্যাসিমটোমেটিক ভাবে কোভিডে আক্রান্ত হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সেরে উঠেছে। এবারে একটা জিনিস দেখতে হবে, যদি আমি দিল্লির জনসংখ্যাকে ধরি 1 কোটি, তাহলে এদের মধ্যে 25 লক্ষ মানুষ কিন্তু ইনফেক্টেড হয়ে রয়েছে আজকের দিনে। আমি এই একদম এখানে এই ডেটাটা আমি একটু আপনার কাছে আপনার অনুমতি নিয়ে আমি একটু দেখাতে চাইবো শুদ্ধসত্য বাবু। একটু আমি দেখানোর চেষ্টা করবো দিল্লির পরিসংখ্যাটা যে শুদ্ধসত্য বাবু বলছেন। দিল্লির মোট জনসংখ্যা 1,90,00,000। সেরো সার্ভে অনুযায়ী সংক্রমিত 23.48%, অর্থাৎ প্রায় 45 লক্ষের ইতিমধ্যেই সংক্রমিত হওয়ার কথা যদি এই পার্সেন্টেজটাকে যদি আমরা গ্রহণ করি। এ পর্যন্ত কোভিড পজিটিভ দিল্লিতে 1,23,747। তাহলে উপসর্গহীন আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ায় 44 লক্ষের কাছাকাছি, অর্থাৎ হওয়ার কথা সেটাই যদি 23.48% তারা এক্সপোজড হয়ে থাকেন কোভিডে। এখানে আমি ডক্টর চ্যাটার্জি, আপনি এই বিষয়টাই বলছিলেন তো? হ্যাঁ, তো এবারে এটা দেখুন, আমরা জানি মাত্র 1.5 লক্ষ মানুষ, 1,23,000 আপনি বললেন, মাত্র 1.5 লক্ষ মানুষ যাদের আমরা টেস্ট করেছি আমরা জানি পজিটিভ, এবং বাকি সংখ্যক মানে এই 43 লক্ষ তারা কারা জানি না, তারা কোথায় আছেন জানি না, তারা কিভাবে ঘুরছেন জানি না, এবং তাদের শরীরে এখন নেজাল সোয়াবের মানে RT-PCR করে কোভিড পজিটিভ পাওয়া যাবে কিনা বা তারা এখন অ্যাক্টিভলি ইনফেক্ট করছেন কিনা আমরা জানি না। তাহলে একটা ভালো দিক আমরা পাচ্ছি যে মানুষ আস্তে আস্তে হার্ড ইমিউনিটি ডেভেলপ করছে, অ্যাসিমটোমেটিক ভাবে কোভিডের সঙ্গে সংঘর্ষ করার একটা রসদ, একটা আইজিজি তারা পাচ্ছে। অন্যদিকে এই মানুষগুলো কিন্তু নিজেরাও জানেন না এরা অজান্তে কত মানুষকে ইনফেক্ট করছেন, এদের মধ্যে কত মানুষ 50-এর ওপর বা 60-এর উপর, এদের মধ্যে কত মানুষের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, হার্টের অসুখ আছে, ক্যান্সার আছে, HIV আছে, যারা কিন্তু এদের থেকে ইনফেক্টেড হয়ে সিরিয়াসলি ইল হয়ে যাচ্ছেন, হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, ভেন্টিলেটরে দিতে হচ্ছে। তো এই যে সিচুয়েশনটা, এটার দুটো দিক আছে এবং এই দ্বিতীয় দিকটা কিন্তু যথেষ্ট খারাপ দিক। তাই আমাদের টেস্টের পরিমাণ কিন্তু বাড়িয়ে এই মানুষগুলোকে আইডেন্টিফাই করাও প্রচন্ড জরুরি। আইডেন্টিফাই করে এদেরকে আইসোলেট করা এই বয়স্ক এবং অসুস্থ মানুষদের থেকে, নালে কিন্তু আমাদের হসপিটাল বার্ডেন বাড়বে এবং যার জন্য এই মানুষগুলো কিন্তু ইনডিরেক্টলি দায়ী হবেন এবং তার জন্য কিন্তু গোটা লোকালিটিটা, গোটা কমিউনিটিটা সাফার করবে, সেটাও আটকাতে হবে আমাদের। আমি আসবো ডক্টর চ্যাটার্জি, আমি ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রসঙ্গে আসবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, যদি এই 23.48% যেটা দিল্লিতে এই এত পার্সেন্টের শরীরে যদি আইজিজি পাওয়া যায়, হার্ড ইমিউনিটির দিকে কি এক ধাপ আমরা এটা বলতে পারি? দেখো, আমি প্রথমত তোমাকে একটা স্ট্যাটিস্টিক্যাল জাগলারি বলে দিই। সেটা হচ্ছে গত পরশু আর গত পরশু তুমি টেস্ট করেছিলে দিল্লিতে 20,206, তুমি পজিটিভ কেস পেয়েছো 1,211। আর গতকাল তুমি টেস্ট করেছো 11,470, তুমি পজিটিভ কেস পেয়েছো 954। তুমি 10,000 টেস্ট কম করেছো। তো 10,000 টেস্ট কম করেছো, তুমি 100 কেস কম পেয়েছো। তা তোমার গ্রাফ কমলো কোথায়? গ্রাফ কমার তো এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। তুমি টেস্ট কম করেছো, কেস কম পেয়েছো, তাহলে ঝামেলা মিটে গেল। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আমি তোমায় যেটা বলি, হার্ড ইমিউনিটি তখনই তৈরি হবে যখন একটা টোটাল পপুলেশনের 60 to 70% অফ দ্য পপুলেশন আইজিজি ডেভেলপ করবে।
অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, তবে গিয়ে হার্ড ইমিউনিটি তৈরি করবে। সুতরাং 25% একটা পপুলেশনের যদি প্রতিরোধ ক্ষমতা হয়, সেই পপুলেশনের কখনোই হার্ড ইমিউনিটি তৈরি হয় না। সুতরাং আমরা যেন কোনোভাবে বিভ্রান্ত না হয়ে যাই যে আমরা কি করছি এবং কি করতে চাইছি। এই যে সেরোলজিক্যাল সার্ভেটা করা হচ্ছে, এই সেরোলজিক্যাল সার্ভেটার ভীষণ গুরুত্বটা হবে যখন প্যারালালি তুমি ভ্যাকসিনের ফেজ 1-2 স্টাডিটা স্টার্ট করেছো। তার কারণ তুমি যখন ফেজ 3 ট্রায়াল করবে এবং এনরোলমেন্ট করবে লোককে, কাদেরকে চুজ করবে? যাদের আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়নি, কারণ তারা তো এক্সপোজড নয়, তারা তো ভালনারেবল। সুতরাং আমার খুব দরকার আইডেন্টিফিকেশন অফ দ্য পপুলেশন, কার ভ্যাকসিন দরকার, তবে কিনা তুমি ফেজ 3 ট্রায়ালের জন্য নিজেকে তৈরি করবে। সুতরাং সেইটার জন্য এই মুহূর্তে এই আইজিজি অ্যান্টিবডি বা এই যে সেরো সার্ভেলেন্সটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এটা আমাদেরকে পেছনে চালিয়ে যেতে হবে একটাই উদ্দেশ্যে, যে আমি কখন 60 থেকে 70% পপুলেশনে আইজিজি ডেভেলপ করতে পারলাম, তবে গিয়ে তুমি তখন তোমার গ্রাফ নামছে না গ্রাফ কি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনার বিষয় আসছে। আর এই যে তুমি কাল 954 পেয়েছো, ওটা তুমি টেস্ট কম করেছো বলে কেস কম পেয়েছো। আমি এখানেই একটু দেখাবো ডক্টর বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে টেস্ট কম করা হয়েছে যে কারণে নাম্বারটা কমেছে, যদিও কেন্দ্রের তরফ থেকে এই যে গ্রাফ কমার দাবিটা সেটা করা হচ্ছে এবং সেক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো রয়েছে বলে দাবি করা হচ্ছে, শুনুন। कि अगर हम पीछे देखें तो ये वो सिचुएशन थी जिसमें कि हमारा अभी बीमारी डिजीज़ एक्सेलरेट हो रही थी। 20, 22, 21 जून तक ग्राफ दिल्ली का तो था वो बढ़ रहा था। उसके बाद ये सब कुछ होते हुए भी और लाइफ नॉर्मल चलते हुए भी कोई नई रिस्ट्रिक्शन नहीं लाई गई। जब और तेज़ी लाई गई डिसीज़ कंट्रोल के लिए तो उसका असर दिखा। That when you work in a systematic way, by contact tracing, by testing, by containment, by isolation, by quarantine, और एकजुट होकर उसको आप लागू करते हैं तो असर दिखाई देता। और इसके साथ साथ नॉर्मल ज़िंदगी को जीते हुए हम सब जो फिज़िकल डिस्टेंसिंग की बेस्ट प्रैक्टिसेस को लेके सस्टेन कर पाए हैं, उसका श्रेय भी उसको चीज़ को जाता है। तो আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হবে, তার আগে খুব সংক্ষেপে ডক্টর ব্যানার্জির কাছে যাবো। অর্থাৎ সেই টেস্টিং, ট্রেসিং, আইসোলেশন, এই তিনটের ওপরই সমস্তটা নির্ভর করছে। ডক্টর ব্যানার্জি, উনি যেটা বললেন তার মধ্যে কিন্তু একটা ফ্যালাসি বললেন। উনি বললেন যে আমাদের গ্রাফটা উনি নিচু করছেন, তার কারণ উনি কন্টেইনমেন্ট পলিসি করার জন্য উনি গ্রাফটা নিচু করতে পেরেছেন দিল্লিতে। আবার এটাও বলছেন যে দিল্লিতে নাকি নর্মাল লাইফ লিড করছে লোকে। নর্মাল লাইফ লিড কন্টেইনমেন্ট পলিসি থাকলে কি করে হয় আমি বুঝতে পারছি না। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। আমি ডক্টর চ্যাটার্জির কাছেও যাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন 8টায় সেরা। ফিরে এলাম বিরতির পর। আমি চলে যাব ডক্টর চ্যাটার্জির কাছে। ডক্টর চ্যাটার্জি, তাহলে এই সেরো সার্ভে তার সিগনিফিকেন্স কোথায়? এবং যেহেতু আমরা জানি যে ভ্যাকসিনের ব্যাপারে তৎপরতা চলছে, কিন্তু এখনও অবধি ভ্যাকসিন সেটা আলটিমেটলি আবিষ্কৃত হয়নি বা বাজারে আসেনি, সেখানে দাঁড়িয়ে হার্ড ইমিউনিটি, যখন আপনারাই বলছেন যে হার্ড ইমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার থেকে আমরা কতটা দূরে দাঁড়িয়ে আছি? না, অবশ্যই দূরে দাঁড়িয়ে আছি। যেটা কলকাতায় আমাদের 14% দেখা গেছিল আজ থেকে বেশ কিছুদিন আগে, সেটা দিল্লিতে দেখা যাচ্ছে 23%। সেটা যদি আমি 25ও ধরি, সেটা আমাদের তো প্রায় 50 থেকে 70% অবধি রিচ করতে হবে। তো সেটা অনেকটা দূর। এবং যেটা সবচেয়ে সমস্যার এবং চিন্তার, সেটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে খুব কিছু লিমিটেড মেট্রোপলিটন সিটিতে, দিল্লি, কলকাতা, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এইসব জায়গায় আপনি দেখবেন যে হার্ড ইমিউনিটি ডেভেলপ করেছে। হয়তো এই এত পার্সেন্টেজ, মানে 15 থেকে হয়তো 25-এর মধ্যে ভ্যারি করবে। কিন্তু যদি আপনি গ্রামাঞ্চলে, পার্বত্য উপত্যকায় বা একটু কম জনবসতিপূর্ণ এলাকায়, গ্রামে গঞ্জে দেখেন, তো সেখানে কিন্তু হার্ড ইমিউনিটি ডেভেলপ করেনি। সেখানে হয়তো 1%, 2%। হার্ড ইমিউনিটি মানে আমি বলছি আইজিজি লেভেল। হার্ড ইমিউনিটি এখন প্রশ্নই ওঠে। তো আইজিজি লেভেল অনেক কম আছে। এবারে যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এই আইজিজিটা দেখে
আমাদের জায়গাগুলোকে সিকিউর করে ফেলতে হবে। মানে ধরুন আমি এই যে 14% দেখছি কলকাতা, আর ঝাড়গ্রামে দেখেছিলাম 1%, আমার উচিত কিন্তু কলকাতাকে এমন ভাবে ঘিরে দেয়া যে কলকাতার মানুষ বাইরে যেতে পারবে না, বাইরের মানুষ কলকাতায় আসতে পারবে না, কলকাতার মধ্যে স্বাভাবিক জনজীবন থাকবে এবং বাইরেও স্বাভাবিক জনজীবন থাকবে, কিন্তু এই দুটো জায়গার মধ্যে মেলামেশাটা আমায় বন্ধ করে দিতে হবে। তাতে কলকাতার মধ্যে আস্তে আস্তে হয়তো পার্সেন্টেজ বাড়বে এবং বাইরে সেই পার্সেন্টেজটার কোনো এফেক্ট পড়বে না। তাই আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলতে পারি খুব ভালো যদি হয় এইভাবে জোনগুলোকে সিলেক্ট করে হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা এবং মালদার একটা ছোট অংশ, মুর্শিদাবাদের একটা ছোট অংশ, জলপাইগুড়ির একটা ছোট অংশকে আমরা যদি বেঁধে দিতে পারি যে পার্টিকুলার জায়গার মানুষগুলো বাইরে যেতে পারবে না। এটা কিন্তু ছোট ছোট পাড়ার কন্টেনমেন্ট জোন আমি বলছি না, আমি বলছি একটা বড় জায়গা যেখানে কিন্তু আমি মোটামুটি জায়গাটাকে লকডাউন বা নিয়ার লকডাউন জায়গায় নিয়ে যাব এবং তার মানুষগুলো বাইরে যেতে পারবে না, তার মধ্যে কাজ করবে। এইটা করা গেলে কিন্তু একদিকে যেমন আমরা ওই জায়গাগুলোতে আস্তে আস্তে আইজিজিটাকে বাড়াতে পারবো, অন্যদিকে তেমনি এই যে বেশি পরিমাণ মানুষের এফেক্ট হয়ে যে বেশি পরিমাণ মারা যাওয়া, বেশি পরিমাণ হসপিটাল বেড, বেশি পরিমাণে পেশেন্টের ভর্তি হওয়া, সেটাও বোধহয় কিছুটা হলেও কমানো যাবে। আমি ঠিক এখানে ডক্টর ব্যানার্জির কাছে আসবো যে সেই ক্ষেত্রে কি এই জায়গাগুলো চিহ্নিত করার ক্ষেত্রে যদি আমরা আরটি রেট দেখি বা পজিটিভিটি রেট দেখি, সেইগুলোকে সূচক হিসেবে ধরে নিয়ে এই ধরনের কন্টেনমেন্টের পথে যাওয়া যেতে পারে ডক্টর বন্দ্যোপাধ্যায়? দেখো, সব তালগোল পাকিয়ে ফেললে হবে না, ঠিক আছে? এখন এইসব ছেড়ে ছুড়ে আইজিজি টাইজিজি ছাড়ো, ছেড়ে বেশি মনঃসংযোগ করা উচিত সরকারের, যে কোনো সরকারের, কি করে আরটিপিসিআর টেস্টটাকে আরো অপটিমাইজ করা যায়, আরো বাড়ানো যায়। 3,50,000, 3,60,000, 138 কোটি দেশে কিছুই টেস্ট নয়, এটাকে আরো বাড়াবার চেষ্টা করুক এবং মনঃসংযোগটা ওই দিকে রাখুক, মনঃসংযোগ অন্যদিকে ঘুরিয়ে দিলে হবে না। আইজিজি অ্যান্টিবডি পিওরলি এপিডেমিওলজিক্যাল সার্ভে এবং অ্যাক্টিভ সার্ভেলেন্সের জন্য ইউজ করা হয়, এটা কমন ম্যানের এখানে কিছুই যায় আসে না এই নিয়ে, ঠিক আছে? সুতরাং এই নিয়ে তালগোল পাকিয়ে দিয়ে সবকিছু হয় না। আর হার্ড ইমিউনিটি কোনোদিন একদিনে তৈরি হয় না, হার্ড ইমিউনিটি তৈরি হতে অনেক সময় লাগে একটা সমাজে, একটা কমিউনিটিতে। এবং একটু আগে ডক্টর চ্যাটার্জি যে কথা বলছিলেন, আমাদের ভারতবর্ষ একটা অদ্ভুত বিচিত্র দেশ, যেখানে বিভিন্ন রকম জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েশন আছে, কোনোটা পাহাড়ি জায়গা, কোনোটা সামুদ্রিক জায়গা, কোনোটা, সুতরাং সেসব জায়গায় কোনো জায়গায় বেশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সুতরাং কোন জায়গায় হার্ড ইমিউনিটি আগে ডেভেলপ করবে, কোথায় পরে ডেভেলপ করবে, সেগুলো এখন বোঝা যাবে না। এখন হু করে করোনা বাড়ছে, সুতরাং হু করে টেস্ট করো, আইসোলেট করো, ট্রিট করো এবং মনঃসংযোগ করো, এইটার মধ্যেই সবকিছু তালগোল পাকিয়ে এখন একটা হঠাৎ আইজিজি নিয়ে বিশাল আলোচনা করে কিন্তু সমস্ত জিনিসটা তালগোল পাকিয়ে যাবে। এটা পিওরলি এপিডেমিওলজিক্যাল সার্ভের জন্য ব্যবহার করা হয় এবং অ্যাক্টিভ সার্ভেলেন্সের জন্য ব্যবহার করা হয়, ক্লিনিক্যালি এর কোনো রোল নেই এই টেস্ট। অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি, অনেক ধন্যবাদ ডক্টর চ্যাটার্জি আপনাকে। অর্থাৎ টেস্টিং, ট্রেসিং, আইসোলেশন, এই তিনটে এই মুহূর্তে মূল মন্ত্র এবং অবশ্যই আমাদের জন্য সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড হাইজিন, এছাড়া কোভিডের যে গ্রাফ তাতে লাগাম পরানোর কোনো রকম কোনো উপায় নেই, কারণ আমরা জানি যে এখনও ভ্যাকসিন আসাটা সেটা সুদূর প্রসারী। অক্সফোর্ড ভ্যাকসিন আমাদের আশার আলো জাগিয়েছে, কিন্তু সেটাও সময় সাপেক্ষ, কাজেই হেলথ প্রোটোকলের ক্ষেত্রে কোনোভাবে কোনো রকম আপোষ করা যাবে না। আপাতত 8টায় সেটা এখানেই শেষ করছি।